সে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। এই মুহূর্তে এই হোটেলের বর্ণনা দিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ হোটেলটা ছাড়তে হচ্ছে এক্ষুনি। সংক্ষেপে এটুকু বললেই চলে, খুব উঁচু দরের মন মানসিকতা না হলে এই হোটেলে সকলে আসতে পারে না। ও উঁচু দরের মন মানসিকতা, ওটা আমার নয়, আমার স্ত্রীর বর্ষার মত। বিয়ের কার্ডে যখন বরকনের জায়গায় বর্ষা বাদল নামটা ছাপা হয়েছিল, তখন নাটক নভেলের মতোই জীবনটা কল্পনা করেছিল বাদল আহমেদ। কিন্তু বাস্তবিক বর্ষা মানে শুধু রিমঝিম ঘোর লাগা বৃষ্টির সেতার ধ্বনি নয়, এর সঙ্গে সঙ্গে কাদা সোদা মাটির ঘ্রাণ, উল্টো ছাতা, উচ্চবিলাসী বজ্রপাতের ঝলকানি, সর্দি কাশি ইত্যাদি ইত্যাদিও লাইন ধরে অপেক্ষা করে। সে যাক, বাদল আহমেদ এবং বর্ষা ফৌজিয়া দুজনেই বেড়াতে পছন্দ করে, কিন্তু সবসময় বর্ষার জেদটাই ধোপে টিকে যায়। যথারীতি তাই হলো। একেবারে আনকোড়া অচেনা অজানা পাহাড়ি এলাকায় বেড়াতে এলো দুজন অ্যাডভেঞ্চারের খোঁজে। এবারে প্রথম দুজন একসঙ্গে অ্যাডভেঞ্চারের অট্টহাসি দেখে মুষড়ে পড়ল। বাদল ভয়ঙ্কর রেগে রেগে কথা বলছে, বর্ষা কোনো ভ্রুক্ষেপ বা ভয় নেই, বরং বাদলের রাগ প্রতিফলিত হচ্ছে বর্ষার কথা ও কণ্ঠে। কি হলো? অ্যাডভেঞ্চারের 16 কলা পূর্ণ হলো তো? খুশি এবার? তুমি এমন করছো যেন আমিই বলেছি বা আমি ষড়যন্ত্র করে হোটেল থেকে তোমাকে বের করে দিয়েছি। আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন তুমি? এমন সুন্দর পাহাড়ি জঙ্গলে তোমার সঙ্গে অ্যাডভেঞ্চার করতে এসে আর কোথাও চোখ যাচ্ছে না যে, তাই কি করব বলো? বারবার বলেছিলাম কক্সবাজার বান্দরবনে চলো, না উনি গাঢ় পাহাড় দেখতে যাবে, গহীন জঙ্গলে থাকবে, যে হোটেলে কেউ থাকবে না সেখানে তিনি থাকবে। তা এখন হোটেল বন্ধ করে দিল তো, একরকম ঘাড় ধরেই তো বের করে দিল নাকি? কি যাতা বলছো তুমি? দেখছো সারা পৃথিবী লকডাউন করে দিয়েছে, সেখানে এরকম পাহাড়ি সস্তা লোকচক্ষুর আড়ালে পড়ে থাকার নামমাত্র হোটেলটার কি দোষ? কারো কোনো দোষ নেই, দোষ সব আমার দোষ। তুমি কি বুঝতে পারছো আমরা মারাত্মক একটা প্রবলেমের মধ্যে পড়েছি? কারণ দূরপাল্লার সমস্ত বাস ট্রেন সব বন্ধ করে দিয়েছে। নাও এখন আরো আদিম ঘ্রাণ নাও। আহা কি বুদ্ধির বহর! 5 দিন ফোন বন্ধ করে প্রকৃতির কোলে ঘুমাবেন তিনি। এবার কোথায় ঘুমাবা রাতে? আর ঘুম তো যেমন তেমন, বাথরুম, টয়লেট। ভাগ্যিস ফোনটা খুলেছিলাম, নিজেকে বিশ্ব আতেল মনে হচ্ছে এখন। ভাবতে দাও তো, চলো আগে শহরের দিকে যাই, ওখানে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে, অন্তত থাকার জন্য হোটেল তো পাবো। তা শহরে আপনি যাবেনটা কিভাবে শুনি? প্লেনে নাকি হেলিকপ্টারে? যে উঁচু দরের মন মানসিকতা নিয়ে এই হোটেলে উঠেছিলাম, এখান থেকে অনেক দূরে, পথটা পায়ে হাঁটার। কারণ ক্যাম্পের আগে পর্যন্ত বাজারে আসা যাওয়ার যে পথ না, রিজার্ভ ভ্যান নিয়ে তবেই এখানে আসতে হয়। আমি বা তুমি, আমরা তো আর ওদের মতো, ওই আদিবাসীদের মতো এত কর্মঠ নই যে তরতর করে পাহাড়ি ঢাল বেয়ে রাস্তায় মেশিনের মতন চলবো। উফ, রাস্তা তো পুরো ফাঁকা, একটা লোকও দেখছি না, কি করি বলো তো? একটা গান ধরো, আমি একা, বড় একা, আমার আপন কেউ নাই, আশা নেই, আলো নেই, শুধু যে আধার সবই থেই। দয়া করে তোমার এমন ফালতু ঝগড়াটা বন্ধ করবা প্লিজ। কি করব? সাইলেন্ট মোডে চলে যাবো তাহলে? তাতে লাভ কি? আর আর কি কি ঢুকিয়েছো তোমার এই ট্রলিতে? লোহা নাকি পরশ পাথর? কি বাপরে, কি ভারী এই বস্তু! মাথায় তুলে নাও। কি? কেন চাকা দিয়ে টানতে পারছো না? বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? এই পাহাড়ি এবড়ো থেবড়ো ঢালু রাস্তায় ট্রলিকে চাকার হাতে ছেড়ে দিলে এই বস্তু নিচে পড়ে চিচিং ফাক। দাও, আমাকে দাও, তুমি এই খাবারের ব্যাগটা নাও। প্রায় 3-3.5 মাইল হাঁটা হলো, কি মনে হচ্ছে তো আরো বেশি। তাও যদি সমতল পথ হতো, পাহাড়ের ঢালে উপজাতিরা যেমন অসীম ধৈর্য নিয়ে জুম চাষ করে, তার চেয়েও ঢের ধৈর্য নিয়ে জুম হাঁটার প্রতিযোগিতা শেষ করলো বর্ষা বাদল। প্রতি বছরই ওরা বেড়াতে বের হয়, এবার একটু দেরি হয়ে গেছিল।
আর তাই অন্য সব ভীতু মানুষের মতো কোভিড-19কে পাত্তা না দিয়ে সাধারণ ছুটির সময় বেড়াতে বেরিয়ে পড়ল। এটুকু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই যে সীমা লঙ্ঘন প্রকৃতি সহ্য করল না। বর্ষার বুদ্ধিতে 5 দিন ফোন বন্ধ রাখার ফাঁদে পড়ে আজ এই হন্টন জার্নি নাজেহাল পরিস্থিতি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ওদের ট্রেস করতে পারছিল না। কয়েকদিন খুব আনন্দে কেটেছে সময়, কিন্তু আজ হুট করে সে আনন্দে ভাটা পড়ল। এই প্রত্যন্ত অঞ্চলে খবরের কাগজও আসে বাসি হয়ে। কাজে খবরটা যখন বাদলের কানে পৌঁছল ততক্ষণে অলরেডি একটা দিন লেট। অথচ এখনকার মানুষের নিরুত্তাপ অঙ্গভঙ্গি বাদলের অস্বস্তিকে আরো উস্কিয়ে ঘা করে দিচ্ছে যেন। হুট করে চারপাশ কড়া লকডাউনে বন্দী। এবার এমন একটা সস্তা ফালতু হোটেল পাহাড়ের কোন চূড়ায়, তাকে আবার বন্ধ করার কি প্রয়োজন ছিল? অবশ্যই একেই বলে বিপদের উপর বিপদ। একটা নাম না জানা গাছের ছায়ায় বসে দুজন বিস্কিট আর পানি খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নিল। বর্ষা কথা বলছে না, বেচারি হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা ফেলে বসে আছে, আর কথা বললে সেটা ঝগড়ার মোড়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে। দেখো কি অবস্থা পায়ের, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর তুমি মুখের সামনে সিগারেটের ধোঁয়া দিচ্ছ। এই মুহূর্তে আসলে সিগারেটের এই ধোঁয়াটা ছাড়া আর অন্য কিছু আমাকে রিলিফ দিতে পারবে না। দূরে গিয়ে শেষ করে আসো, কটু গন্ধ আমার গা গোলাচ্ছে। নিকোটিনের নেশা খুবই বাজে জিনিস, এই নেশার সময় জ্ঞান নেই। এখন কটা বাজে বলো তো? প্রায় বিকেল মনে হচ্ছে। উফ, শহর আর কত দূর? কেন, শহর দিয়ে কি হবে? হ্যাঁ, প্রকৃতি দেখো, অনুভব করো। ওই যে পাখি ডাকছে, ওই ডাকের সুর নিয়ে গান রচনা করো। এখনই প্রকৃতি পাঠে মনোযোগ হারাচ্ছ যে? হ্যাঁ, বিশ্বাস করো, আমি বুদ্ধদেব গুহের মতো এরকম জঙ্গল প্রেমিক নই। তাছাড়া এমন একটা পরিস্থিতি আমাদের জন্য জাল পেতে বসে আছে, ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। অবশ্য যে কোনো বন্ধুর পরিস্থিতি মোকাবেলাতেই তো অ্যাডভেঞ্চারের মূল আকর্ষণ, তাই না? সত্যি বলবো বর্ষা, আমি আকর্ষিত হতে পারছি না। বরং ঠান্ডা ঘরে ডিভানে গাটা এলিয়ে দিয়ে বড় পর্দায় টান টান কোনো হরর মুভি আমাকে অনেক বেশি আকর্ষণ করে। বুঝতে পারছি, এই যাত্রায় আমাদের শুধু ঝগড়াটাই হবে। বর্ষা, ওদিকটায় দেখো একবার, দেখেছো? একটা বাড়ি দেখা যাচ্ছে না? ও মাই গড, এই পাহাড়েও তার মানে শুধু গাছগাছালি আর পাখি নয়, মানুষ নামের প্রাণীও বাস করে। আমি তো ভেবেছিলাম অ্যামাজনের গহীন জঙ্গলে আমরা দুজন এলিয়েন হারিয়ে গিয়েছি বোধহয়। পা চালাও জলদি। আরে আরে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? বাড়িটা তো উড়ে যাবে না, আস্তে হাঁটো না। আমার পায়ে ফোসকা পড়ে গেছে, দেখছো না? নায়িকাদের মতো কপাল নিয়ে তো আর জন্মায়নি যে কোলে চড়ে যাব। বাড়িটা অদ্ভুত, বিশেষ কায়দায় তৈরি। প্রায় 10টা কাঠের সিঁড়ি পেরিয়ে তবে ভেতরের পা রাখার ব্যবস্থা। নিচটা ফাঁকা, উঠোন থেকে অনেকখানি উঁচুতে। কাঠের পাটাতন দিয়ে এমনভাবে দোতলা বাড়িটা তৈরি করা হয়েছে, হুট করে দেখে মনে হচ্ছে বাড়িটা যেন শূন্যে ভাসছে। অবশ্য পাহাড়ি জন্তু জানোয়ার এদিককার বাড়ির প্যাটার্নে এরকমই হয়। পাহাড়ের ভেতরে ভেতরে আরও এমন একতলা বাড়ি চোখে পড়েছে। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বাড়ি একটা একটা পাহাড়ের উঁচুতে একা নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে। এদের ভয় ডর খুব কম, আর বাড়ির চারপাশের উঠোন ঝকঝকে, যেন একটা পাতা পড়লেও বাড়ির লোকের অনুমতি নিয়েই তবে পড়বে। এই বাড়িটার অসংখ্য রঙিন ফুলের উৎসবে মেতে আছে। ভেতরটা অতিরিক্ত ঠান্ডা। কারণ কি? আশেপাশের ঘন জঙ্গল নাকি কাঠের বাড়ি তাই? বর্ষার বাদল কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে একেবারে চমকিত হলো, কেননা অন্দরমহল ছবির মতো, কল্পনার মতোই সুন্দর। ভেতরে সমস্ত কিছু সাদা রঙের, এমনকি শোকেসের ওপর রাখা মোমদানিটা পর্যন্ত। সাদা রং একটা গাঢ় শীতল পবিত্রতা বহন করে। ভেতর বাড়ির ডান পাশে সরু সাদা সিঁড়ি বেয়ে যে বয়স্ক ভদ্রমহিলা নেমে এলেন, তাকে দেখে বোঝা যাচ্ছে তিনিও বাড়িটার মতো শান্ত, এবং তার সাদা পোশাকে তাকেও শুভ্র শ্বেত পাথরের মানুষ মূর্তি বলে মনে হচ্ছে। কাকে চাই? আমরা আসলে একটা বিপদে পড়ে আপনার এখানে আসলাম। এই বাড়িতে আপনি একাই থাকেন? মানে বর্ষা, আমাকে কথা বলতে দাও।
হ্যাঁ, কিসের বিপদের কথা বলছিলেন? এ বাড়িতে আমি একাই থাকি। আজকের রাতটা আমরা আপনার এখানে থাকতে পারি? আসলে পাহাড়ি অচেনা পথঘাট, যানবাহন নেই, অনেক দূর হেঁটেছি। শহরে পৌঁছাতে বেশ খানিকটা রাত হয়ে যাবে। তার উপর রাতে শহরে থাকার জায়গাটা চট করে পাবো কিনা তাও জানি না। কারণ আসলে শহরটাও তো তেমন উন্নত নয়, আবার আমরা একেবারে নতুন, অপরিচিত। তাই প্লিজ কাইন্ডলি। প্লিজ ম্যাডাম, আমাদের একটু হেল্প করেন, আমরা ভোরেই চলে যাব। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য ঈশ্বর নিজেই মানুষরূপে পৃথিবীতে অবতরণ করেন। ঈশ্বর কখনোই তার সৃষ্টিকে কষ্ট দিয়ে আনন্দ নেন না। আসুন আমার সঙ্গে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। এত সহজে আপনি আমাদের রাতটা থাকতে দেবেন ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ঈশ্বরকে দিন। ঈশ্বরই তো শিখিয়েছেন মানব সেবাই বড় ধর্ম। তা আপনারা এত গভীর পাহাড়ে এলেন কিভাবে? পথ ভুল করেছেন? আসলে বুঝতে পারছি না। তার মানে এই জন্যই পথ শেষ হচ্ছে না নাকি? আমার আগেই সন্দেহ ছিল। আসুন। বাবা, বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না আপনার বাড়ির ভেতরটা এত বড়। এত বড় বাড়িতে আপনি একদম একা থাকেন? এমন নির্জন জঙ্গলে ভয় লাগে না? আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। আশেপাশের পুরো পরিবেশ আমার চেনা জানা। বরং এখানকার বাইরে গেলেই আমার ভয় হয়। তবে আমার 2টা কুকুর আছে, ওরা পেছনের কবরস্থানের গেটে থাকে। আপনার কুকুরগুলোর রং কি সাদা? না মানে এবারে সবই সাদা তো, তাই জানতে ইচ্ছে হলো। তুমি না বর্ষা, অতিরিক্ত কৌতূহল। এটা জিজ্ঞেস করার কিছু হলো? কাল তো দেখতেই পারবে কুকুরের রং কি। সত্যি আমি মানে কাল ভোরে চলে যাব না? তাও তো সকালে ওনার কুকুরের রং দেখার সময় পাবো। আর শোনো, কৌতূহলী মানুষ পৃথিবীতে আছে বলেই মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গল গ্রহে পানির সন্ধান পেয়েছে। হয়েছে। বক্তৃতা কম দিয়ে হাঁটো। দেখছো না উনি কতটা মিতভাষী? আমি কিন্তু ঠিক মিতভাষী নই। মানুষ পায় না তাই কথা বলা হয় না। তবে প্রকৃতির সঙ্গে কথা বলে পুষিয়ে নেই। ও কি যেন জানতে চেয়েছিলেন? হ্যাঁ, আমার কুকুরগুলোও সাদা রঙের। আমি বাদল আহমেদ, আর ও আমার স্ত্রী বর্ষা ফৌজিয়া। আমরা ঢাকায় থাকি। আমি একটা বাস, আপনারা দুজনেই মানুষ, এই পরিচয়টুকুই যথেষ্ট আমার জন্য। এই যে এই ঘরটাতে আপনারা থাকবেন, সবকিছু পরিষ্কারই আছে, মানে রোজই পরিষ্কার করা হয় এ বাড়ি। ওয়াশরুমটা কোন দিকে? পেছনের বারান্দা থেকে নেমে কয়েক কদম হাঁটতে হবে। ওখানে টিউবওয়েলও আছে। টিউবওয়েলের অভ্যাস আছে তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে এবং ঈশ্বরকেও। একটা সমস্যা আছে, রাতে আমি কিছু খাই না। তাই রাতের খাবারটা আসলে আপনারা আমার অতিথি, হঠাৎ চলে এসেছেন। কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের সঙ্গে প্রচুর শুকনো খাবার আছে। আজ রাতটা চলে যাবে অনায়াসে। ঈশ্বর সকল জীবের মঙ্গল করুন। আপনারা বিশ্রাম নিন, অনেকটা ক্লান্তির ছাপ পড়েছে আপনাদের চোখে মুখে। ঈশ্বর সকল জীবের মঙ্গল করুন। বর্ষা, ঘরে তো একটা ফোঁটা পানি নাই। উঠো তো। ডাইনিং এ দেখো না। আরে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গভীর ঘুমিয়ে তো ছিলাম। কুকুরগুলো এমন বিকট চিৎকার করছে কেন রাত দুপুরে কে জানে। সারা বাড়ি নীরব, অথচ এদের চিৎকারে জঙ্গলের কেউই ঘুমাতে পারবে না। কি করে মানুষ এখনো ইলেকট্রিসিটি ছাড়া বসবাস করে কে জানে। কিছুই তো দেখছি না, অন্ধকারে কি হাতড়াচ্ছি কে জানে। এই বর্ষা, উঠো তো। অন্ধকারে আমি কিছু দেখছি না। কি আশ্চর্য, অন্ধকারে কেউ কিছু দেখে? তুমি কি বাদুর? বিরক্তিকর। নিজের ঘুম ভেঙেছে আর অমনি অন্য কাউকে ঘুমোতে দিচ্ছে না। ডাকছো কেন? পানি খাবো। এখনো পানি খাওনি? মোবাইল কিচ্ছু পাচ্ছি না। অপরিচিত জায়গায় এমন ঘুটঘুটে অন্ধকার, কোন দিকে যাব আমি? কেমনে যাব? এতক্ষণ হাতরেও দুজনের কারো মোবাইলগুলোও পাচ্ছি না। মোবাইল আমি ট্রলিতে রেখে তালা দিয়ে রেখেছি।
তাছাড়া দুজনের মোবাইলে চার্জ নেই, বন্ধ। দাঁড়াও, উনি নিশ্চয়ই মোম ম্যাচ নিয়ে চলে যাননি, টেবিলের ওপরেই আছে। এই তো, এই যে ম্যাচ। উফ, এত অলস তুমি, এক গ্লাস পানি খেতেও তোমার এত বাহানা। চলো। ওমা, কোথাও তো খাবার পানি দেখছি না। ভদ্রমহিলা কি রাতে পানিও খান না নাকি? এই তো একটা মাটির কলস। যা, পানি নেই। এবার পেছনে সিঁড়ি দিয়ে নেমে একটা টিউবওয়েল দেখলাম না? চলো চলো, পানি নিয়ে আসি, চলো। এই বাদল, ওই দিকটা একবার দেখো, কারা এরা? এত রাতে কি করছে? এই একজন মহিলা মনে হচ্ছে না? হারিকেনের আলো হাতে। হ্যাঁ তো, এই বাড়ির ভদ্রমহিলা না উনি? দেখো, সাদা পোশাকটা দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, উনি। দেখছো না কুকুরগুলো সাদা? কিন্তু এত রাতে করছেটা কি? সঙ্গে তো আরো একজন আছে। এই, যাবো নাকি? কি দরকার? প্রয়োজন হলে তো উনি তোমাকে ডেকে নিয়ে আসতেন। চলো তাহলে, সকালে জিজ্ঞেস করলেই হবে। যা, গেল মোমটা নিভে। তুমি না হাত দিয়ে বাতাসটা আগলে রাখবে না? এবার ঘরে যাবো কিভাবে আমরা? এতই যখন বোঝো তাহলে ম্যাচটা সঙ্গে নিয়ে আসুনি কেন? আমার হাত ধরো, অত অস্থির হবার কিছু নেই। ওই দূরের হারিকেনের আলো দেখা যাচ্ছে, ভেবে নাও ওটাই ধ্রুবতারা। এই বর্ষা, মনে আছে তখন ভদ্রমহিলা বলছিলেন ওনার কুকুর দুইটা পেছনের কবরস্থানের গেটে থাকে? তার মানে ওখানে কি কেউ মারা গেছে? কি যাতা বলছো? এমন ঘুটঘুটে অন্ধকারে উল্টোপাল্টা বলে আমাকে ভয় দেখাতে যাচ্ছ? আরে দাঁড়াও তো, বিষয়টা একটু বুঝতে দাও। আরে ওইদিকে কই যাও? কামন বর্ষা, এটা কবরস্থান। আর ভালো করে দেখো, কেউ একজন মাটি কোপাচ্ছে। এই তাড়াতাড়ি ঘরে চলো তো, এত রাতে আবার কে মারা গেল? আর রাতেই কেন কবর দিতে হবে? ওদের নিশ্চয়ই কোনো নিয়ম টিয়ম আছে। চলো, তোমাকে ঘরে রেখে আমি দেখে আসি একটু ব্যাপারটা। এর আগে কখনো খ্রিস্টানদের সব কবর দেয়া দেখিনি আমি। কোনো দরকার নেই, এমনিতেই যে নির্জন জংলা বাড়ি, নিজের হাঁটার শব্দে প্রতিধ্বনি হয়। আমি একা অত বড় বাড়িতে বসে থাকতে পারবো না। কেন, ঘুমাবে? তাছাড়া নতুন একটা জিনিস দেখবো, নতুন অভিজ্ঞতা হবে। মানে তোমার ভাষ্য মধ্যে অ্যাডভেঞ্চার আর কি। তার চেয়ে চলো দুজনেই যাই। এই না, আমি যাব না। কবরস্থানে মহিলাদের না যাওয়াই ভালো। তা যিনি হারিকেন হাতে দাঁড়িয়ে আছেন, তিনি কি এলেন নাকি ভদ্রলোক? বলো যে ভয় পাচ্ছ। আমি ভয় পাচ্ছি না। জায়গাটা আমাদের দুজনের জন্য অপরিচিত, কোনো হয়তো ঝামেলায় যেন না পড়ি, তাই সাবধান থাকতে যাচ্ছি, আর কিছু না। সত্যি তোমরা মেয়েরা কিভাবে যে অদৃশ্য ঝামেলার ঘ্রাণ পাও কে জানে। অলরেডি ঝামেলার গায়ে লেপটেই বসে আছি, উনি আবার অহেতুক ঝামেলার আশঙ্কা করছেন। এই, তোমার না পানির পিপাসা লেগেছে? এত কথা বলছো কেন তুমি? আচ্ছা, অত রাতে যিনি মারা গেছেন তার সঙ্গে তো কোনো লোকজন দেখা গেল না? দুইটা কুকুর আর দুইটা মানুষ। কেমন যেন ভয় লাগছে। গভীর রাতে কবর দিচ্ছে কেন বলো তো? এই যে এখন যে কথাগুলো বলছো, এগুলোকে বলে অহেতুক পেরেশানি। আমরা দুজনেই অত দূর থেকে হারিকেনের অল্প আলোয় কিছু স্পষ্ট দেখিনি, শুধু একটা আন্দাজ করেছি মাত্র। এমনও হতে পারে যে ভদ্রমহিলা ভেবে আমরা স্বস্তি পাচ্ছি, উনি তার ঘরে নাক ডেকে ঘুমাচ্ছেন। দেখে আসবো একবার। কেন, জঙ্গলে এসে ভদ্রতা জ্ঞান লোপ পেয়েছে নাকি আপনার? আরে না, দরজার কাছে গিয়ে আসতে চেক করব। যদি দরজাটা ভেতর থেকে বন্ধ থাকে তাহলে তো শিওর হলাম উনি ঘুমাচ্ছেন, কবরস্থানে অন্য কেউ। এই বর্ষা, এইসব তুমি সিরিয়াল থেকে শিখেছো তাই না? অন্যের দরজায় হাড়ি পাতার দৃশ্য সিরিয়ালগুলোতেই বেশি থাকে, এবং কাজটাও মেয়েগুলোই করে। চুপ করো, ওইসব বোকা বোকা চুইংগাম স্ক্রিপ্টের সিরিয়াল আমি দেখি না। আর মেয়েরা মানে তোমরা ছেলেরা কি সব সাধু? সাধু সন্ন্যাসী নিয়ে তর্ক করতে চাচ্ছি না, ঘুমাবো। তুমি খাবে পানি? না, ভোরে তোমার ঘুম ভাঙলে আমাকে ডেকে দিও, অ্যালার্ম দেওয়ার অপশন তো আর নেই। ঠিক আছে। মাঝরাতে ঘুম ভাঙলে অবশ্যই সময় কত জানতে ইচ্ছে হয়, অথচ যে ঘরে বর্ষা ও বাদল ঘুমাচ্ছে সেই ঘরে কোনো ঘড়ি চোখে পড়ল না।
আর মোবাইল তো চার্জবিহীন হয়ে পড়ে সব কাজ থেকে দায়মুক্ত। বর্ষার খুবই বিরক্ত লাগছে, মনের মধ্যে উসখুস করছে। রাত কটা বাজে জানার জন্য, আবার অত রাতে পানি আনতে গিয়ে যে অস্পষ্ট দৃশ্য দূর থেকে চোখে দেখলো, তাতে ঘুমের বদলে প্রশ্নের পাল্লায় ভারী হচ্ছে মাথায়। কথা বলতে বলতে বর্ষারও পানি তৃষ্ণা পেয়ে গেল এবং যথারীতি পুরো এক জগ পানি দুজন খেয়ে আর এক দফায় বাথরুমে উঠতে হলো। তাতে লাভ যা হলো, ঘুম একেবারে উধাও। কতক্ষণ দুজনে গল্প তর্ক আর প্রশ্নের হাট খুলে বসেছিল তার হিসেব রাখা হয়নি। যেহেতু সময় ঘড়ি এ বাড়িতে অনুপস্থিত, তবে প্রায় ভোরের দিকেই হয়তো দুজন ক্লান্তিতে ঘুমিয়েছে। যখন ঘুম ভাঙল তখন তাকে চারদিক ঝলমল করছে আলোতে। তবে জায়গাটা তার স্বভাব সুলভ বশত বেশ নিশ্চুপই। তার মানে ভোর পেরিয়ে গেছে, তা না হলে এমন ঘন জঙ্গলে পাখিদের চিৎকার চেঁচামেচি থাকবে না, এটা ভাবাই যায় না। তড়িঘড়ি দুজনেই ভদ্রমহিলার ঘরের দিকে ছুটে গেল। ওমা, এ কি! ঘর তো শূন্য, কেউ নেই বাড়িতে। আজব তো। কোনো মানে হয় বলো তো? কোথায় চলে গেলেন উনি? পুরো বাড়িতে একদম জনশূন্য। ভাগ্যিস ভদ্রমহিলা বুদ্ধি করে নাস্তাটা টেবিলে রেখে গেছেন। যা ক্ষুধা লেগেছে না, রুটিকে মনে হচ্ছে অমৃত। শুধু চায়ের তৃষ্ণাটাই সকালের নাস্তায় জল ঢেলে দিল। সকাল বলছো কিভাবে? কটা বাজে সেটাই তো বুঝতে পারছি না। আজব, এরা পৃথিবী থেকে বহিষ্কার হওয়া জাতি নাকি? এই শোনো, তুমি আগে নাস্তা করে নাও, নইলে ওই মেজাজের থার্মোমিটার আরো ঊর্ধ্বগতি হবে। কথা বলো না তো। সারা দুনিয়ার মানুষ আজকাল রিস্ট ওয়াচ ইউজ করে, আর তুমি ঘুরে পড়ে আসোনি কেন? জানোই তো আই এম নট ট্রেন্ডি। আর তুমিই বা কেন এত কিছু নিয়েছো, অথচ দুজনের হাত ঘড়িটা নিয়ে এলে না? নিজে ভুল করে এখন আমাকে দোষ দিচ্ছে। সব দায়িত্ব চোখ বুঝে আমার উপর ছেড়ে দেবে না তুমি? উফ বর্ষা, তোমাকে না বলেছি বেড়াতে এসে দাম্পত্য কলহমুক্ত থাকতে হবে? এত খেচখেচ করছো কেন? মানে শহরে যাব না আমরা? ভদ্রমহিলা বাড়ি ফিরুক। কতক্ষণ ওনার জন্য অপেক্ষা করব? যদি মধ্যরাতে ফিরে তখন? তখন আজ রাতটাও এই বাড়িতেই থাকবো, কি আর করা। তোমার মতলবটা কি বলো তো? তুমি কি শহরে যেতে চাইছো না? এই চলো, এখনই চলো। যিনি আমাদের উপকার করলেন তাকে না বলে চোরের মতন যাওয়াটা ভীষণ অভদ্রতা এবং দৃষ্টিকটু। শব্দটা মেইন গেটেই হচ্ছে, উনি মনে হয় এসেছেন। না না, উনি তো এখানকার স্থানীয় কোনো আদিবাসী মনে হচ্ছে। কুয়াশা। আমি খুবই লজ্জিত। আসলে আমাকে এত দ্রুত বেরিয়ে পড়তে হয়েছিল যে আপনাদের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতে পারছিলাম না। এখনো রয়েছেন দেখে ভালো লাগছে। না না না, ঠিক আছে। আপনার সঙ্গে দেখা না করে যাওয়াটা অশোভন হতো। আমি রানীখং পাহাড়ের উপরের গির্জাটায় গেছিলাম রোগী দেখতে। আপনি ডাক্তার? না না, ডাক্তার নই, তবে আমার বাবার কাছ থেকে এ বিদ্যার অনেক কিছু আয়ত্ত করেছি। যাই হোক, তা আপনাদের সারাটা দিন খুব বোরিং কাটলো তাই না? আবারও দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই। আচ্ছা, যিনি খাবার দিয়ে গেছেন উনি আমাদের কোনো কথারই উত্তর দেননি। আবার ওনার কথাগুলো ঠিক। ভুলটা আমারই। রেনা যে বাঙালি ভাষা বলতে পারে না বা আপনারাও যে ওর ভাষাটা বুঝতে পারবেন না, একদম মাথায় ছিল না। তার চেয়েও বড় ভুল, ও কানে শোনে না। সব মিলিয়ে বাজে একটা ব্যাপার হলো। ধ্যাৎ, আমি যদি একটা চিরকুট অন্তত লিখে যেতাম তাহলে হয়তো বিষয়টা সহজ হতো আপনাদের কাছে। আপনি কি করে জানলেন যে আমরা আজ শহরে যাব না? না জানলে সকালের নাস্তা দুপুরের খাবারের ব্যবস্থা তো হওয়ার কথা নয়। রেনাই আমার খাবার দিয়ে যায়। ওকে বলা ছিল শহরের ওরা যদি বাড়ি ছেড়ে না যায় তবে খাবারটা যেন বেশি করে হয়। ওর ঘর থেকে আমার বাড়ির সদর দরজা দেখা যায় তো, তাই। ও আচ্ছা, আপনার রোগীর অবস্থা এখন কেমন? খুব একটা ভালো নয়। মেয়েটা অল্প বয়সী, খুব বাজে ধরনের একটা আত্মা ও শরীরে প্রবেশ করে এবং ওকে নিয়ন্ত্রণ করে। কখনো কখনো সে নিয়ন্ত্রণ পদ্ধতি এত ভয়ঙ্কর হয়ে যায় যে মেয়েটাকে বাঁচানোর জন্য ওর পরিবার চার্চে নিয়ে আসে। হলি ওয়াটার ছিটিয়ে ওকে শান্ত করতে হয় আমাকেই। মানে কি বলছেন? এটা বিংশ শতাব্দী,
বাজে আত্মা একটা জীবিত মানুষের শরীরে প্রবেশ করে, কথাটা খুবই যুক্তিহীন। এবং কিছু মনে করবেন না প্লিজ, এটা অজ্ঞতার পরিচয়। তার মানে বিষয়টা ভৌতিক? ও বাবা, আপনার ভয় লাগে না? আমরা বরং এই প্রসঙ্গটা বাদ দিই, কারণ বিশ্বাস বা অবিশ্বাস কিংবা যুক্তি আর অযৌক্তিক এই বিষয়গুলো এক একজনের কাছে এক এক রকম অর্থ বহন করে। সবার ভাবনা যার যার ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আচ্ছা, আপনারা কি তবে আগামীকালই শহরের পথে রওনা দিবেন ভাবছেন? জি জি, আশা করি ভোরবেলায় ঘুম ভাঙবে। আচ্ছা, আপনার বাড়িতে ঘড়ি নেই কোনো? আছে তো, এই যে আমার হাতে। আর সবকটা দেয়াল ঘড়ি একসঙ্গে বিগড়ে গেছিল। বাবার মৃত্যুর পরের সময়টা আমাকে এত সব ঝামেলার ভিতর দিয়ে নিয়ে গেছে যে দেয়াল ঘড়ি বা সময় অনুসরণের অনুষঙ্গ আলাদা করে ভাবায়নি। আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, আসলে আমি আমার এই জীবনটাতে অভ্যস্ত, তাই তেমন। আপনার বাবা কি ডক্টর ছিলেন নাকি কবিরাজ? না, উনি লাশ সাজাতেন এবং লাশের এপিটাফ লিখতেন। আপনার আর কোনো আত্মীয় স্বজন মানে? যোগাযোগ নেই। বাবা খুব চাইতেন আমি বিয়ে থা করে সংসারী হই, কিন্তু বাবাকে ছেড়ে কোথাও যাব না ভেবে আমিও বাবার পেশায় যোগ দিলাম। বাড়ির পিছনে তো বিশাল কবরস্থান, আপনার একটু ভয় লাগে না একা একা? না, ভয় নামক অনুভূতিটা আমার একদম ভোতা হয়ে গেছে। সেই বাচ্চাবেলা থেকে বাবাকে এত লাশ সাজাতে দেখেছি আর এত মৃতের নাম এপিটাফে লিখতে দেখেছি যে চোখ, মন, মাথা ভীষণভাবে অভ্যস্ত। আপনি ভীষণ সাহসী। পরিস্থিতি আপনাকে এমনভাবে সাহসী করে তুলবে আপনি কল্পনাও করতে পারবেন না। যাকে কথা বলার লোক পাই না বলে হয়তো অনেক কথা বলে ফেললাম। শুভরাত্রি। আচ্ছা, গত রাতে কেউ মারা গেছিল? না, মানে কখন হঠাৎ এই প্রশ্ন করলেন? কেউ তো মারা যায়নি। কি বলছেন? আমরা তো দূর থেকে কবরস্থানে দুজন মানুষকে কবর খুঁড়তেও দেখলাম, আর সঙ্গে আপনার কুকুর দুটাও ছিল। সাদা পোশাক, সাদা কুকুর। মানে সাদা রং তো অন্ধকারেও দূর থেকে দেখা যায়। ভুল দেখেছেন, কেউ মারা যায়নি। ভদ্রমহিলার কণ্ঠে ভুল দেখেছেন, কেউ মারা যায়নি, এই কথাটা কেমন রহস্যময় শোনালো। অবশ্য এমন নির্জন পাহাড়ি জঙ্গল বাড়িতে সব আওয়াজই বোধহয় রহস্য ঘেরা ভৌতিক আমেজ বহন করে। কিন্তু মধ্যরাতে, রাত্রি দ্বিপ্রহরে যেমন নিয়ম করে শেয়াল ডাকে, ঠিক তেমনি পাঁচজি ভদ্রমহিলার সাদা কুকুর দুটো গলা ফাটিয়ে চিৎকার করছে। ওই চিৎকারে আর যাই হোক কুম্ভকর্ণের ঘুম ছাড়া অন্য সব মানুষের ঘুম ভাঙতে বাধ্য। এত রাতে কোথায় যাচ্ছ? কুকুর দুটা এত চিৎকার করছে কেন দেখি একবার। খুবই বিরক্তিকর। মধ্যরাতে কি যে শুরু করেছে এরা। বসা, একবার পেছনের বারান্দায় এসো তো। কি হয়েছে? ওই যে কবরস্থানে আবারও হারিকেনের আলো ধরে একজন দাঁড়িয়ে আছে, আর অন্যজন কবর খুঁড়ছে বোধহয়। গতকাল যে জায়গাটাতে এই দৃশ্য দেখেছিলাম আজও ঠিক সেখানেই। ও মা, কি বলছো? ভদ্রমহিলা তো বললেন গত রাতে কেউ মারা যায়নি। এই, তার মানে অন্য কোনো ব্যাপার নয় তো? ভূত টুত বা ওই যে আত্মার কথা বললেন, ওসব ব্যাপার তো হতে পারে। চলো কাছে গিয়ে দেখে আসি ব্যাপারটা। দূর থেকে এমন অস্পষ্ট ছবি মনে ভয় তো জাগাবেই। পাগল হয়ে গেছো? অত পুরনো কবরস্থান, তা আবার খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন পোতা, সবগুলো কবরের সঙ্গে। ওখানে কেন যাবে? যাইছে হোক, আমরা তো সকালে চলে যাচ্ছি। তুমি যাবে কিনা বলো, আমি যাবো। এই, আমি ঘরে একা একা থাকতে পারবো না, প্লিজ যেও না। ঘড়ি না দেখলেও বেশ বুঝতে পারছি গতকাল আর আজকে ঠিক একই সময়ে একই জায়গায় কেন কবরস্থানে ওরা থাকবে। এটাই হচ্ছে প্রশ্ন। তোমরা এখানে এত রাতে কবরস্থানে কেন এসেছো? কে মারা গেছে? আর মৃতের বাকি আত্মীয় স্বজন কোথায়? আপনারা দুজন মিলে কবর দিচ্ছেন যে? কেউ মারা যায়নি। মানে কি? কফিন পাশে রেখে কবর খোঁড়া হচ্ছে, অথচ বলছেন কেউ মারা যায়নি? এই লাশটা তবে কার? কফিনের ভেতর মানুষের বডি নেই মানে কি? খুলে বলুন না।
এটা আমার বাবার লাশ। কি বলছেন? উনি তো অনেকদিন আগে মারা গেছেন বললেন না আপনি? তবে আপনি কি আমাদের বোকা বানাতে চাইছেন নাকি তামাশা করছেন? বাদল, দেখো কফিনের ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে চাইছে। ও গড, এটা কি জীবিত মানুষ মাটি চাপা দিচ্ছে নাকি? এসব এসব কি হচ্ছে রাতের অন্ধকারে? সমীর, তাড়াতাড়ি কফিন মাটি চাপা দে। বদ শরীরটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। কথার উত্তর দিন, কি করছেনটা কি আপনারা? কফিনের ঢাকনা খুলুন। আপনারা ঘরে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। এই কফিনে আমার বাবার শরীর আছে, কিন্তু সে শরীরে যে আত্মা বাস করে তাকে একবার মুক্ত করলে ভয়ানক অনর্থ ঘটবে। চলে যান। কি বলছেন আপনি এসব? কফিনের ভেতর থেকে তো জীবিত মানুষের আজারি হচ্ছে। এটা অন্যায়, ঘোর অন্যায়। আমরা আমরা কফিন খুলতে চাই। আপনার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। দয়া করে সরে যান, নইলে বিপদ হবে। কিসের বিপদ? মধ্যরাতে আমাদের ভয় দেখিয়ে জীবিত মানুষ কফিন বন্দি করে কবর দিতে চাইছেন? আপনার শান্ত কথার ভণ্ডামি আমি এক্ষুনি বের করছি। শুনুন, এই এই সমীর, কফিনের ঢাকনা খোলো, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার কাছে লাইসেন্স করা পিস্তল আছে। বাদল, দেখো একবার, কফিনটা আপনি শুনতে পারছি কেন? দয়া করে ঘরে যান, পরে সব বলবো। সমীর, তাকে থাকিস না, জলদি বাবার কফিন মাটি চাপা দে। দুঃসহ এক ভয়ানক রাত পার করলো বর্ষার বাদল। যা দেখলো, যা শুনলো, তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। সিস্টারের বলা কথায় ক্রমশই রহস্য কুয়াশার ধোঁয়া জমাট পাচ্ছে। কি বলছেন উনি? এসব গল্প তো গাঁজাখড়ি গল্প বলেও চালানো সম্ভব না। ওনার বাবা মানে পাদ্রি ডিয়াকন এন্ড্রের লাশ, অর্থাৎ লাশের কফিন নাকি অশুভ শক্তির দাপটে প্রতি রাতে কবর থেকে উঠে চলে আসে, এবং ভেতরের মৃতের শরীরে এমন এক আত্মা নাকি বাস করছে যে কফিন প্রাণপণে ভেতর থেকে ধাক্কাতে থাকে। সাধারণত কফিনে 6টা স্ক্রু থাকে, অথচ ফাদার ডিয়েকন অ্যান্ড্রের কফিনে অসংখ্য স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো যে চাইলেই চট করে কোনো মানুষ সেই স্ক্রু খুলতে পারবে না। প্রতি মধ্যরাতে একই মানুষের শবদেহ বারবার মাটি চাপা দেওয়া, এবং সেই শবদেহ যদি শবাদার থেকে বেরিয়ে আসতে চায়, সেটা চোখে দেখা ঠিক কতটা বিস্ময়কর বোঝা যাচ্ছে না কিছুই, যেন সবই ঘোর। কিন্তু পরদিন সকালে ওদের জন্য আরো বড় বিস্ময় অপেক্ষা করছিল, কারণ সেদিনও বাড়িতে কেউ নেই, কিন্তু মেইন গেটটা বাইরে থেকে তালা দেয়া। প্রায় ঘন্টা দেড়েক ভেতর থেকে ধাক্কাধাক্কি করেও কোনো জনমানুষের সাহায্য পেল না। বর্ষা এবং বাদল, চারপাশে ঘন জঙ্গল, পেছনে বিশাল কাঠের চিকন তক্তার বান্ডরে দেওয়া কবরস্থান, যেন অসংখ্য ক্রুশচিহ্ন একজোট হয়ে এখানে কোনো মেলা জমিয়েছে। আর এপিটাফে লেখাগুলো খুব আমোদে ওদের নিয়ে হাসাহাসি করছে। কবরস্থানের পেছনে খাড়া পাহাড় এবং অন্ধকার খাড়া গিরিপথ। দূর থেকেই বলে দেয়া যায়, নিচে তাকালে নির্ঘাত মাথা চক্কর দেবে, যেহেতু পাদ্রি ডিয়াকন এন্ড্রের পুরো বাড়িটাই একটা বিশাল পাহাড়ের উপর একা দাঁড়িয়ে। তুমি কিছু বলছো না কেন? কি বলবো আমি? এখানে এই জঙ্গলে বন্দি হয়ে থাকতে হবে আমাদের? অত অস্থির হয়ে না তো। উনি আসুক, দেখি কথা বলে। কেন এমনটা করলেন? আবার কেন? বারবার বলেছিলাম অপরিচিত জায়গা, অচেনা মানুষজন অত সাহস দেখিও না। না, উনি রহস্য উদ্ঘাটন করতে যাবে। এবার হলো তো? তুমি কি ভাবছো? গতরাতে কবরস্থানে গিয়েছিলাম বলে ওই শাস্তি? অবশ্যই, ওনার গোপন বিষয় জেনে ফেলেছি। উনি এমনি এমনি আমাদের ছেড়ে দেবেন ভেবেছো? তুই চলো, কবরস্থানের পেছনে পাহাড়ের পথ বেয়ে নামবো। বিপদে বললে মানুষ সব পারে। আগেই পালানোর কথা ভাবছো কেন? দেখি না কি হয়। মানে তুমি কি বুঝতে পারছো? আমাদের উনি চিরদিনের জন্য এখানে আটকে ফেলবেন, তারপর ওই রকম কালো কাঠের কফিনে ভরে মধ্যরাতে জ্যান্ত পুঁতে রাখবেন। তাই চাচ্ছ? আমি ভাবছি অন্য কথা। আজ ওনার ঘরের পাশের টেবিলের ওপর গত 3 দিনের বাসি খবরের কাগজ দেখলাম। সারা পৃথিবী এখন লকডাউন, এমনকি আমাদের দেশেও। কাজেই শহরে গিয়ে ঠিক কোন পরিস্থিতিতে পড়ব বলা যাচ্ছে না। বরং এখানেই আমরা নিরাপদ আছি। ওনাকে না খোঁজালে উনিও নিশ্চয়ই ঝামেলা করবে না। তার মানে আমাকে বলনি কেন? আমরা ঢাকা ফিরতে পারবো না? কেন যে আমি এত বড় ভুল করেছিলাম? আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন? এখান থেকে পালানো খুব কঠিন কিছু নয়।
একটু বুদ্ধি করে ঠিকঠাক প্ল্যান করলেই পারবো, কিন্তু এখান থেকে বেরিয়ে যেন নতুন কোনো বিপদে পড়তে না হয় সেটাই ঠান্ডা মাথায় গুছিয়ে নিতে হবে। ভদ্রমহিলা ফিরলে তুমি একদম উত্তেজিত স্বরে কথা বলবে না, ঠিক আছে? ওনার মতোই ঠান্ডা গলায় কথা বলতে হবে এবং বলবো আমি। ভদ্র মহিলা না ছাই, ভদ্র মানুষ আবার অতিথিদের তালা দিয়ে বন্ধ করে বাইরে যায়? ওই মহিলা ভয়ঙ্কর খারাপ, খুনি, শয়তান, পিশাচের আরাধনা করে মনে হয়। দেখো না, লোকচক্ষুর অন্তরালে কেমন একলা একলা থাকে। আবার অত ভোরে যে চার্চে যায়, সেও তো অনেক দূরে, একদম গভীর জঙ্গলে। মানুষ সম্পর্কে সবটা না জেনে হুট করে অতগুলো বাজে মন্তব্য করা না খুবই বদ অভ্যাস। রাখো তো তোমার ওইসব বই পুস্তকি কথা। এখান থেকে আমাকে বের করে শহরে নিয়ে চলো, আমার দম বন্ধ লাগছে। বারান্দায় গিয়ে খোলা বাতাসে একটু দাঁড়াও, বুক ভরে নিঃশ্বাস নাও। এত অক্সিজেন না আমার আর সহ্য হচ্ছে না। সামনের বারান্দায় দাঁড়ালে খালি জঙ্গল আর জঙ্গল, আর পেছনের বারান্দায় দাঁড়ালে সারি সারি কবরের অগুন্তি এপিটাফ। এত বড় কবরস্থান বাপের জন্মে দেখিনি। আপনি কি ইচ্ছে করে আমাদের আটকে রাখতে চাইছেন? সেটা কেন? দেখুন, আজকে একটা বড় ভুল হয়ে গেছে। সমীরকে বলেছিলাম আপনারা বেরোনোর পর গেটে তালা দিতে, কিন্তু ও আপনাদের ভেতরে রেখেই তালাটা দিয়েছে। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? গত রাতের ঘটনাটা সামনে আসাতে আপনার বেশ অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু শুনে রাখুন, আগামীকাল সকালে যদি কোনো ঝামেলা হয়, আমি কাউকে ছাড়ব না। আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলা আশা করছেন আপনি? আপনি আসলে ভয়ঙ্কর একজন মহিলা। আমি চাইলে আপনাদের এমন বাজেভাবে আটকে রাখতে পারি যে আপনারা চিরদিনের মতো মানুষ দেখা, অর্থাৎ মনুষ্য অবয়ব ভুলে যাবেন। ভয় দেখাচ্ছেন? আমি শহরে পৌঁছেই আপনার লাশ আর কফিনের খেলাটা সবার সামনে নিয়ে আসব। যা ঘটছে সবটা রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। জীবনে অবশ্যই চমকপ্রদ ঘটনা বা আকস্মিক ঘটনা ঘটে, তাই মানে এমন চমকপ্রদ ঘটনা। পরদিন সকালে সিস্টার ডলির সাদা কুকুর দুটো কোথা থেকে ছুটে এসে বর্ষাকে কামড়ে দিল। বাম পায়ের গোড়ালির প্রায় 4 আঙুল উপরে এমনভাবে দাঁত বসিয়েছে আর এমনভাবে ধারালো নখের আঁচড় কেটেছে যে রক্তারক্তি কাণ্ড। এমন অবস্থা এতদূর শহরের পথে বর্ষাকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ছিল, কেননা প্রচণ্ড ভয়ে বেচারি সেন্সলেস হচ্ছে বারবার। ভদ্রমহিলা দ্রুত সমীরকে সাইকেলে করে শহরে পাঠালেন এবং তার বাবার পরিচিত এক ডাক্তারকে চটজলদি ঠিক করলেন, যিনি জলাতঙ্কের ইনজেকশন পুশ করবেন। আর কি, এই যাত্রায় শহরে যাওয়ার পথেও আবার নতুন বাধা। তবে আসার কথা, জলাতঙ্কের ইনজেকশনের ব্যবস্থা করেছিল উনি। বাদল আর মাথা গরম করেনি, শান্তভাবেই কথা বলে ডিসিশন নিয়েছে বর্ষা একটু সুস্থ হওয়া পর্যন্ত এখানেই থাকবে ওরা, যেহেতু চারদিক লকডাউন। বর্ষা ভয় বা শারীরিক দুর্বলতা যে কারণেই হোক খুব ঘুমাচ্ছে। অবশ্য ইনজেকশনের জন্যও হতে পারে, কে জানে। বাদল ভেতরে ভেতরে শুধু ফাদার ডিয়েকন অ্যান্ড্রের কফিনবন্দি লাশটার কথাই ভাবছে। লাশের কফিন কি করে কবর থেকে উঠে আসে। আর ঠিক এমন সময় সিস্টার ডলির চিৎকার। মিস্টার বাদল, জলদি উপরে আসুন। এ কি, কার কফিন এটা আপনার ঘরে? আমার বাবার। আপনি জলদি কফিনের স্ক্রুগুলো আটকে দিন, আমি হলি ওয়াটার নিয়ে আসছি। কোনোভাবেই স্ক্রু থেকে হাত সরাবেন না। ও গড, কিভাবে সম্ভব? এ তো প্রচন্ড শক্তিতে ঠেলছে। সমীর, সমীর কোথায়? আমি একা একা ধরে রাখতে পারছি না। ডলি, কফিনের ডালা খুলে দে, না হলে অনুপমার শরীর ধ্বংস হয়ে যাবে। কি করছেন আপনি? কফিনের এই পাশটা চেপে ধরুন, স্ক্রু তো উঠে আসছে অনেকখানি, শুনতে পাচ্ছেন না? ডলি, মা আমার, আমি তোর বাবা ফাদার ডিয়েকন অ্যান্ড্রে বলছি। কফিনের স্ক্রুতে হলি ওয়াটার দিস না মা, আমার খুব কষ্ট হয়। একটাবার বাইরে আসতে দে, আমি তো মৃত নই। আমার শরীরে পালদেমের আত্মা এখনো রয়েছে যে, একবার খুলে দে না ডলি। আপনি কি বিড়বিড় করছেন? এই ভারী টেবিলটা কফিনের উপর তুলে দিতে হবে। আপনি স্ক্রুগুলো ধরুন প্লিজ, আমি একটু টেবিলটা নিয়ে আসি। পুরো পৃথিবীর ভরও যদি এই কফিনের উপর তুলে দেওয়া হয়, তারপরও ফাদার ডিয়েকনের আত্মার শক্তি
কফিন ফুঁড়ে বেরিয়ে আসতে চাইবে। আপনি শুধু হাতের স্পর্শ সরাবেন না। আমি বাইবেলের বাণী পাঠ করছি। বাদল, বাদল, তুমি আমার মেয়ের কথা শোনো না। ও মিথ্যেবাদী, ও ঘোর পাপী। ও আমাকে জ্যান্ত এই কফিনে ভরে আমার অসামান্য শক্তি চুরি করেছে। ওকে বিশ্বাস করো না বাবা। তুমি শুধু কফিনের একটা স্ক্রু খুলে দাও। দয়া করো এই বৃদ্ধ ফাদারকে, যার সঙ্গে তার নিজের সন্তান বিশ্বাসঘাতকতা করেছে। শুনতে পাচ্ছ বাদল? বাদল, শুনতে পাচ্ছ আমাকে? এগুলো কি বলছেন? আপনাকে সম্মোহন করার চেষ্টা করছে। ভুলে ওই বদাত্মার কথায় তার ফাঁদে পড়বেন না। একটু ধৈর্য রাখুন। কিছুক্ষণের মধ্যেই কফিন আবার মাটি চাপা দেওয়া হবে। আজ অনুপমের শরীরের ওই আত্মা আবার শরীর ছেড়ে বের হয়েছে, তাই ফাদার ডিয়েগনের সঙ্গে সংযোগ করে ডিয়েগনের আত্মাকে প্রভাবিত করছে। মিথ্যে, সব মিথ্যে। দলের প্রত্যেকটা কথা মিথ্যে। ওর জন্য আমার অনুপমার প্রেমিক পালদেমের এই অবস্থা। একবার কফিন থেকে বের হই, দলিকে এমন শাস্তি দেব সারা দুনিয়া দেখবে। বাবার সঙ্গে সন্তানের অন্যায়ের শাস্তি কত কঠিন হয়, একবার খুলে দাও না আমাকে বাদল। আমি জানি ফাদার ডিয়েগনের শরীরে এখন যে আত্মা বাস করছে সে আমার বাবা নয়, সে অনুপমার প্রেমিক পালদেম। পালদেম, তুমি কোনোদিন এই কফিন থেকে বেরোতে পারবে না। কি করছো? আর দিও না, আর দিও না হোলি ওয়াটার। আমার কষ্ট হচ্ছে। এবার আর ভয় নেই। কফিনের ভিতরের বদাত্মা হলি ওয়াটারে শান্ত হয়েছে। আপনি ঘরে যান। এই কফিন নিয়ে ঘরে বসে থাকবেন? না, এই কফিনটাতে বিশেষ কায়দার চাকা লাগানো আছে। আমি এটা টেনে কবরস্থানে নিয়ে যাব। এতক্ষণে সমীরের হয়তো কবর খোঁড়া হয়ে গেছে। আপনি চলুন, আমি সাহায্য করছি। আপনি একা একা, অবশ্য রোজই তো একাই সামলান মনে হয়, তাই না? এই কফিনে আমার বাবার শরীরটা না থাকলে কবেই আমি কফিনটা পুড়িয়ে ছাই করে দিতাম, জানেন? ফাদার ডিয়েগনের গল্পটা আমি জানতে চাই। বলবো একদিন। আপনারা তো চট করে আর শহরে যাচ্ছেন না। আজ রবিবার, চার্চে ধর্মীয় সভা আছে। আপনার স্ত্রী বর্ষা আজ কেমন আছে? ভালো, তবে খুব চুপচাপ হয়ে গেছে। ভীষণ ভয় পেয়ে গেছে ও। আমার ঝিমি টমি মানে কুকুর দুটো কখনো কাউকে কামড়ায়নি, অথচ আপনার স্ত্রীকে কেন এভাবে আক্রমণ করলো জানি না। হয়তো আপনার বাড়িতে আটকে রাখার জন্য এমনটা ঘটেছে। যাকে, আজ কি শহর থেকে কোনো পত্রিকা আসবে? মানে লকডাউনের নিউজটা খুব প্রয়োজন আর কি। হ্যাঁ হ্যাঁ, আজ খবরের কাগজ পাবেন, তবে গতকালেরটা আমি চার্চ থেকে আসার সময় নিয়ে আসবো। আপনাদের চার্চে একবার যাব ভাবছি। কিভাবে কিভাবে ধর্মীয় সভা আচার পালন করেন সেটা একটু জানা আর কি। তা চলুন না আজই। আজ চার্চে অনেকক্ষণ বাইবেল পাঠ হবে, অনেক কিছু জানতে পারবেন। না, আজ না, বর্ষা আর একটু স্বাভাবিক হোক তারপর। ও, আপনার সেই রোগীর কি খবর? কোনো ভালো খবর নেই। আজও ওকে আনা হবে চার্চে। আসলে ওর আত্মার মৃত্যু বা শরীরের মৃত্যু যতদিন না হবে ততদিন হয়তো ফাদার ডিয়েগন অ্যান্ড্রের কফিন কবর থেকে উঠে আসবে। কি বলছেন এসব? এর মানে কি? এর মানে অনুপমার আত্মা, অনুপমার প্রেমিক পালদেমের আত্মার সঙ্গে আমার বাবার মৃত্যুর গল্পটার যোগসূত্র আছে। যাকে, সে গল্প বলবক্ষণ। এখন আসছি। আপনাদের মানে সিস্টারদের সবসময় এই সাদা পোশাকটা পরতে হয়, তাই না? জি, সাদা শান্তির প্রতীক, পবিত্রতারও প্রতীক। আরে এ কি, এমন ভর দুপুরে বর্ষা কোথায় গেল? বর্ষা, এই বর্ষা, কোথাও আবার জ্ঞান হারিয়ে পড়ে টরে যায়নি তো? কি যে এক জলাতঙ্কের ইঞ্জেকশন পুশ করলো ডাক্তার, কিছুই বুঝতে পারছি না। মেয়েটা শুধু ঘুমাচ্ছে আর চুপসে যাচ্ছে। ও মা, বর্ষা তো কবরস্থানের ভেতর ঢুকে গেছে দেখছি। এই বর্ষা, বর্ষা, তুমি কবরস্থানের ভেতরে কি করছো? জলদি এসো। বর্ষা, কি ব্যাপার,
এত জোরে ডাকছি অথচ শুনতে পাচ্ছে না কেন? আশ্চর্য তো। এই বর্ষা, বর্ষা, দৌড়াচ্ছ কেন? কি করছো তুমি? এই বর্ষা, চলো ঘরে চলো। তুমি ঘরে যাও, আমার কাজ আছে। কবরস্থানে তোমার কি কাজ? ফাদার ডিয়েকনেন্ডের কফিনটা তুলবে। হোয়াট? মানেটা কি? মাথার তার ছিঁড়ে গেছে নাকি ভূতে ধরেছে তোমাকে? চলো। আমার সামনে থেকে সরে যা, নইলে মরবি। এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কে তুমি? আমি অনুপমা। What the hell? অনুপমা মানে? কি বলছো এসব বর্ষা? বর্ষাকে দেখবি? ওই পাহাড়ের ধারে গিয়ে দেখ, শরীরটা পড়ে আছে এখনো। কি বলছো তুমি? বর্ষাকে তুমি মেরে ফেলেছো? আমি মানিনি, ফাদার ডিয়েকনেন্দ্রে মেরেছে। আর একটা নতুন শরীর যে খুব প্রয়োজন ছিল ফাদারের। অনুপমার পার ছিল না তো। অনুপমার শরীরের সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি ওই ডলি আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছিল। কুয়াশা। এই জঙ্গলের নির্জন মাটিতে সারাদিন চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও কোনো মানুষ প্রতিবেশী দেখা পাওয়া যাবে না। কাজে বাদল তার চোখের সামনে যে বর্ষাকে দেখছে, সে আসলে বর্ষা নাকি অনুপমা সেটা জানতে ওই পাহাড়ের ধারে যেতে হবে। এই মুহূর্তে অবিকল বর্ষার মতো দেখতে যে মানুষটা শরীরেরই অনুপমার আত্মা কবরস্থানে কেন কি করতে চাচ্ছে, ফাদারের কফিন কবর থেকে তুলবে কিনা সেসব নিয়ে বাদলের মাথা ব্যথা নেই। এক দৌড়ে বাড়ির সামনে পূর্ব কোণার দিকে গিয়ে দেখে অনেকখানি নিচে কিছু লতাগুল্মের ঝোপের উপর বর্ষার শরীরটা কোনো রকমে ঝুলে আছে। তার মানে বর্ষা মৃত? নইলে খাড়া পাহাড়ের অত নিচে এভাবে কেন জীবন্ত মানুষ ঝুলে থাকবে অথচ চিৎকার করবে না? এটাও অসম্ভব। কি করবে বাদল এখন? কিভাবে উপরে তুলবে বর্ষার লাশ? আজ রবিবার, সিস্টার ডলি তো চার্চে। সমীর কোথায় যায়, কি করে, কখন হঠাৎ হঠাৎ উদয় হয় তা জানার চেষ্টা করেনি বাদল। আর সমীরের বউ রেনা তো সমীরের মতন বাঙালি নয়, নিজের গাঢ় ভাষা ছাড়া বাংলা ভাষা জানেও না, বোঝেও না, তারপর কানে শোনে না। উফ, বিপদ তবে এভাবেই আসে। চারদিকের সমস্ত পথ বন্ধ করে কান্নায় ভেঙে পড়ছে বাদল। হঠাৎ মনে হচ্ছে, আচ্ছা এ কদিন তবে বর্ষার রূপ ধরে কার সঙ্গে বাস করেছে বাদল? কবে থেকে বর্ষার লাশ নিচে পড়ে আছে? সমীরও কি দেখেনি? সিস্টার ডলিও কি কিছু টের পায়নি? না, বর্ষার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। মাদুর সাহেব, আপনি এখানে? তাড়াতাড়ি কবরস্থানে চলুন। অনুপমা আত্মহত্যা করেছে। ওর আত্মা বর্ষার শরীরটাকে ব্যবহার করে বাবা মানে পালদেমের কফিন তুলে ফেললে সর্বনাশ হবে। কিন্তু ওই খাদের ঝোপে বর্ষার লাশ পড়ে আছে, কিভাবে তুলবো? একটু হেল্প করেন প্লিজ। আপনার সমীর কোথায় আছে? বর্ষার লাশ তোলা যাবে, আগে অনুপমার বদ আত্মাকে আটকাতে হবে। আসুন। কোন কুক্ষণে আমি এই বাড়িতে ঢুকেছিলাম জানি না। মৃত্যু ছাড়া বুঝি আর মুক্তি নাই। হায় ঈশ্বর, শেষটা রক্ষা হলো না। তবে সিস্টার ডলি, অনেক কষ্ট দিয়েছিস আমাকে রোজ। এইবার আমি আমার সমস্ত কষ্ট তোকে ফিরিয়ে দেব। কি করছো তুমি? আমার হাতের এই ক্রুশের দিকে তাকাও অনুপমা। দেখো, আমার কাছে বাইবেল রয়েছে, হলি ওয়াটার রয়েছে। তোকে আমি আর ভয় করি না। তাকিয়ে দেখ, পালদেমকে আমি মুক্ত করে দিয়েছি। এবার কি হবে সিস্টার? আপনি এবার ঘরে যান। বাবার ছবির পিছনে গিয়ে দেখুন একটা কালো রঙের বেল্ট আছে, ওটা নিয়ে আসুন। আর হ্যাঁ, এই নিন হলি ওয়াটারটা সঙ্গে রাখুন, নইলে অনুপমা আর পালদেমের আত্মা আপনাকে বেল্ট আনতে দেবে না।
নিন ধরুন। বাদল, কি করছো তুমি? ওই সিস্টারের কথায় হোলি ওয়াটার নিয়ে ঘুরে বেড়াচ্ছ? চলো আমার সঙ্গে। আমি জানি তুমি বর্ষা নও, তুমি অনুপমার বদ আত্মা, যে বর্ষার শরীর ব্যবহার করে আরো প্রাণ শক্তি ফিরে পেয়েছে। আমি বর্ষা, আর যার শরীর ওই ঝোপে পড়ে আছে সে অনুপমা। সব ওই সিস্টারের চালাকি। তুমি বুঝতে পারছো না? অনুপমাকে রোজ রোজ চার্চে নিয়ে একটু একটু করে বিষ খাইয়ে খুন করেছে ওই ডলি। না 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 না, তুমি অনুপমা। তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমার স্ত্রী। তোমার চোখে সিস্টার ডলি ধুলো দিচ্ছে। এই বেল তুমি নিও না। ওই বেল পাদ্রী ডিয়েগোনেন্দ্রের কাছ থেকে ডলি চুরি করেছিল। ওই বেল নিলে অনুপমার আত্মা পালতে কোনো দিন এক হতে পারবে না। ওরা জীবিত অবস্থায় এক হতে পারেনি, মৃত্যুর পর কেন ওদের ভালোবাসায় বাধা হবে? সরে যাও, সামনে থেকে সরে যাও। তুমি কখনোই বর্ষা নও। বর্ষার এত কিছু জানার কথা নয়, কারণ বর্ষা মৃত্যুর আগের কটা দিন জলাতঙ্কের ইনজেকশনের রিয়াকশনে শুধু ঘুমিয়ে কাটিয়েছে। কে জানে, হয়তো ফাদার টিয়েকান বা পালদেমের বদ আত্মা ওর শরীরে কোনো তুকতাক করেছিল কিনা। সব তোমার চোখের ভুল। কোনো তুকতাক নয়, বরং জলাতঙ্কের ডোজ দেওয়ার নাম করে ঘুমের ইনজেকশন দিত ওই ডাক্তার ডলির নির্দেশে। পথ ছাড়ো, নইলে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আমাকে দোতলার ঘরে যেতে দাও। আমাকে তুমি একবার বিশ্বাস করে দেখো। ঠিক আছে চলো, তোমাকে ওই ঝোপে অনুপমার লাশ দেখাবে। এসো। কি করছো তুমি? হোলি ওয়াটার ছেটাচ্ছ কেন? এ কি, এই ঘরে একটা কফিন কোথা থেকে এলো? আরে ফাদার টিয়েকানের ছবিটা কোথায়? আশ্চর্য, কত আশ্চর্য ঘটনা আছে আমার জন্য। নিজের স্ত্রীর লাশকে পাহাড়ের খাদে ফেলে আমি অন্য একজনকে বাঁচানোর জন্য কিসের বেল খুঁজছি আমি জানি না। কফিনটা খুলে দেখো বাদল। কে কে কথা বলে? আমি ফাদার ডিয়েগোনেন্দ্রে। ফাদার টিয়েকন, আপনি কোথায় আছেন? কফিনের ভেতরে? তবে কবরস্থানে যে কফিন, সেটার মধ্যে কে? আমি একই সঙ্গে ডিয়েগন এবং পালদেম। এ কি অবস্থা আপনার ছবিটার চেহারায়? প্রচন্ড বিষাক্ত বিষের তীব্র যন্ত্রণায় আমার মৃত্যু হয়েছিল, তাই এই বিদঘুটে মুখাবয়ব। যেমনটি ছবিটার তেমনি কফিনটার লাশটারও। দেখুন, আমি এখানে বেড়াতে এসে ফেঁসে গেছি। আমার তো কোনো দোষ নেই। আমি আপনার, পালদেমের বা অনুপমার বিষয়ে কিছু জানি না। আমাকে দয়া করে মারবেন না। কফিনটা খুলে দেখো একবার। এ কি, কফিনে তো বর্ষার লাশ। এই লাশ এখানে কিভাবে এলো? তুলে আনলো কে বর্ষাকে? আমি চাইলে ওকে আবার জীবিত করতে পারি, কারণ আমার মেয়ের ভুল মন্ত্রের ফাঁদে পড়ে তোর স্ত্রীর এই অবস্থা হয়েছে। ও মরেনি, ওর আত্মা ওই চার্চের পেছনের ঘন্টা ঘরে একটা কালো পোড়া মাটির কলসিতে আটকে রাখা হয়েছে। কি বলছেন সব? মৃত মানুষের আত্মা কিভাবে আটকে রাখা যায়? এটা সম্ভব? সব সম্ভব। আমার মেয়ে ওই ডলির অতিমাত্রার উৎসাহে অসংখ্য ভুলের শাস্তিতে আমি আজ কফিনে শুয়েও মাটির নিচে থাকতে পারি না। এই শাস্তি বিষাক্ত বিষের চেয়েও অসহনীয়। ও মানুষ রূপী এক ভয়ঙ্কর শয়তান, যে শয়তান ভালো মানুষের মুখোশ পরে, পবিত্র সাদা পোশাক পরে মানুষকে ধোঁকা দেয়। যদি আপনার কথা সত্যি হয় তবে বর্ষার প্রাণ ফিরিয়ে দিন, নইলে আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে? তার আগে ওই বেল্ট আমাকে দে। এই দেখ, আমার হাতে ওই বেল্টের আর এক খণ্ড রয়েছে। কিন্তু এই বেল্ট দিলে আমার যদি কোনো ক্ষতি হয়, আপনি আমাকে মেরে ফেলবেন না তো?
বর্ষা, বর্ষা, তোর বোকা স্বামীকে বোঝা। ওই বেল্ট আমাকে ফেরত দিলেই কেবল ও তোকে জীবিত অবস্থায় ফেরত পাবে। কি? বর্ষা চোখ খুলছে। না না না, এটা বর্ষা না। আমি নিজের চোখে বর্ষার লাশ ওই কাঁধে ঝুলে থাকতে দেখেছি। এটা এটা আমার বিভ্রম, এটা আমার বিভ্রম। তুই তো একই সময় বর্ষাকে একা একা হেঁটে কবরস্থানে যেতেও দেখেছিস, সেটাও কি দৃষ্টি বিভ্রম? কিন্তু কিন্তু আমি এই বেল্ট আপনাকে দেবো না, দেবো না। ওই বেল্ট আমার হাতে দে, নইলে বর্ষাকেও হারাবি এবং বর্ষার লাশকেও। বাদল, আমি মরিনি, আমি বেঁচে আছি। বিশ্বাস করো, ফাদার ডিয়েগন আমাকে বাঁচিয়েছেন। এই বেল্ট তুমি ওনাকে দাও, নইলে সিস্টার ডলি আমাদের সবাইকে কফিন বন্ধ করে ওই কবরস্থানে পুঁতে রাখবে। আমি আমি কিছুই বুঝতে পারছি না। কাকে বিশ্বাস করবো আমি? সিস্টার ডলিকে, ফাদার ডিয়েগন অ্যান্ড্রেকে, মৃত আর জীবিত দুই সন্তান রূপে দেখা স্ত্রী বর্ষাকে? কফিনে শুয়ে থাকা বর্ষা যখন চোখ খুলে বাদলের সঙ্গে কথা বলছিল, তখন অবিশ্বাস্য হলেও বাদল যেন বিশ্বাস করতে বাধ্য হলো ফাদার ডিয়েকনের সমস্ত কথা। তার মানে সিস্টার ডলি এই গল্পের মূল ভিলেন। ঠিক কি ঘটছে চারপাশে সেসব ভাববার অবকাশ নেই বাদলের। কোনো এক সম্মোহন বলয়ে বারবার ঘুরপাক খেতে খেতে নিজের বোধ বুদ্ধি বিবেচনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাদল। আর যাই হোক, বর্ষাকে হারানোর দুঃসাহসও নেই। সারা দুনিয়ার লকডাউনে এই নির্জন ভুতুরে জঙ্গলে সে একা একা বর্ষাকে ছাড়া থাকতে পারবে না, কিছুতেই না। সামান্য একটা বেল্টের খণ্ডের জন্য বাদল নিজেকে এত বড় শাস্তি দিতে চায় না। বাদলের মর্ম না জানা অথবা অজানা অলৌকিক শক্তিরই সে বেলটা ফাদার ডিয়েগন অ্যান্ড্রের আত্মা কিংবা অনুপমার প্রেমিক পালদেমকে সত্যি সত্যিই দিয়ে দিল। আর তারপর কি হলো? বাঁচাও, বাঁচাও! বাদল, এ আপনি কি করলেন? কেন দিলেন বাবাকে ওই শক্তিধর বেল্ট? শয়তান পালদেমকে কি করলেন এটা? এত বড় সর্বনাশ ঘটালেন আপনি, নির্বোধ বোকা লোক একটা! এবার এবার কি করবি তুই ডলি? তোর মৃত্যুর আগে আমি তোকে এতটাই কষ্ট দেব যে দুনিয়া দেখবে, জানবে যে অন্যায় তুই করেছিস, তার শাস্তি তোকে পেতে হয়েছে। বাবা, বাবা, আমি জানি পালদেমের ভেতরে তোমারও একটা সত্তা আছে। আমাকে সাহায্য করো বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মেরো না। বাবা, আমি তোর মতো শয়তানের বাবা নই। আমি শুধু পালদেম, যাকে তুই বিষাক্ত বিষ দিয়ে মেরেছিস। শুধু তাই নয়, অনুপমাকেও তুই একইভাবে মেরেছিস। যে বেল্টের ক্ষমতার লোভে তুই নিজের মৃত বাবার লাশ কফিনে রেখেও কবর দিসনি, সে লাশ এখন ক্ষমতাধর নতুন আত্মা। যে বেল্টের ক্ষমতায় তুই ফাদার ডিয়েকনের অর্জিত বিদ্যাকে উল্টো করে ব্যবহার করেছিস, সে উল্টো ক্ষমতা তোর উপরই অর্পিত হোক। শাস্তি তো তোকে পেতেই হবে রলি। এই শাস্তি তোর পাপের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে পালদেম, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আমাকে দয়া করে আর একটা সুযোগ দাও। আমি চাইলে অনুপমার শরীরটারও আবার জাগিয়ে তুলতে পারি। সত্যি বলছি, বাবার বেল্টের জন্য এই বিদ্যা আয়ত্ত করেছি আমি পালদেম। বেলটা দাও আমার হাতে, তোমার অনুপমাকে আমি সুস্থ করে তুলবো। সুস্থ? তোর মতো শয়তানের ধোকায় আমি আবার পড়ব? যে এই বেল্ট হাসিলের জন্য বাবার লাশকেও শান্তি দেয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, বেলটা দাও, আমি অনুপমাকে ভালো করব। রোজ রোজ চার্জনীয়র শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করেছিস তুই। আমি ডিয়েকনের শরীরে বন্দী হয়ে ওই কফিনে আটকে মাটির নিচে থেকে সে যন্ত্রণা অনুভব করেছি। আর ডিয়েকনের চেষ্টায় তোর ভুল বিদ্যার ফাঁদে উঠে আসতে হয় মধ্যরাতে। কি করছো তুমি বাবা? পালদেম, কি করছো? ফাদার ডিয়েকন, আমাকে বাঁচাও। আমি জানি তুমি আমাকে বাঁচাবে। তুমি তোমার মেয়ের সঙ্গে এটা করতে পারো না, পারো না এটা করতে।
জীবন্ত এই কফিনে ঢুকে বন্ধ ঢাকনার উপাসে ছটফট করে দেখ, বিষের তীব্র জ্বালা শরীর আর আত্মাকে কিভাবে কষ্ট দেয়। বাঁচাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। না না, আমি এই কফিনে থাকতে পারবো না, কিছুতেই না। এই ঘটনার পর বাদল নিচতলায় যে ঘরটাতে থাকতো সে ঘরে আর থাকিনি, কারণ সিস্টার ডলির ঘরটা নাকি কিছুদিন ফাঁকা রাখা থাকবে, তেমনই নিয়ম। এইসব উদ্ভট নিয়ম মানার বাড়াই বাদলের নেই। কিন্তু একজন জ্যান্ত মানুষকে তার বাবার আত্মারূপী পালদেম যখন কফিন বন্দি করে মাটি চাপা দিয়েছে, তখন এই কফিন থেকে সিস্টার ডলির অতৃপ্ত আত্মা যে পৃথিবীর বুকে কবর খুঁড়ে বেরোনোর চেষ্টা করবে না, তা কে বলতে পারে? কেননা অসীম ক্ষমতাধর সে কালো বেল্টের শূন্যতাই নয়, বরং সিস্টার ডলির জীবন ঝুলিতেও কিছু না কিছু আশ্চর্য ক্ষমতা নিশ্চয়ই ছিল, যা আমি আপনি আমরা হয়তো জানি না। বা গোপন সে ক্ষমতার কতখানি সে ব্যবহার করতে পেরেছে আর কতখানি পারবে, তারই বা হিসেব কে রাখে? এসব কথা সমীরের সঙ্গে বাদলের একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছে। সভ্যতার উল্টো পথে হাঁটা একজন অচেনা মানুষ কি করে বাদলের বন্ধু হলো? সমীরই যে ওই খাদে নেমে বর্ষার লাশ উদ্ধার করে দিয়েছে। যা কিছু বাদল তার চোখের সামনে সেদিন দেখেছিল তার পুরোটাই মায়া আর ধোঁয়া। বর্ষার লাশের কিছুই আর অবশিষ্ট ছিল না, চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। কারণ বর্ষাকেও রোজ ইঞ্জেকশনের মাধ্যমে বিষাক্ত বিষি শরীরে পুশ করা হয়েছিল। বর্ষার অনুপমকে একসঙ্গে মারতে চেয়েছিল ওই ডলি, কিন্তু অনুপমার আত্মহত্যা সবকিছু পণ্ড করে দিল। আর বর্ষার শরীরে অনুপমার আত্মা প্রবেশ করাতে গিয়ে ডলি নিজেই এমন কোনো অদৃশ্য ভুল করেছিল যার প্রায়শ্চিত্ত করবে বলেই সিস্টার ডলিকেও জ্যান্ত কফিন বন্দী হতে হলো। শুধু কি কফিন বন্দী হয়ে শাস্তির স্বস্তি পেয়েছিল সিস্টার ডলি, নাকি আজন্ম সে শাস্তির উপহাস সহ্য করতে হয়েছিল? কোনটা? এ কি রে সমীর, তুই আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? দ্রুত যা, সিস্টার ডলের কবরটা খুঁড়ে ফেল। কফিনটা তো আমি একাই টেনে নিয়ে আসতে পারবো। যা। আরে মুখে কোনো সারা শব্দ নেই, অথচ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দেখো, যা জলদি। এই সমীর, দাঁড়া। দেশলাইটা সঙ্গে নিয়ে যা। সঙ্গে আগুন থাকলে ভয় হয় না। চারিদিকে জোছনার আলোয় সব দেখা যাচ্ছে। আজকে আর হারিকেন লাগবে না। ফাদারটি এখানে কবরে, ওটা কে? এই কে তুমি? তোমার সঙ্গে কেউ আসেনি? না, আমার সঙ্গে কেউ আসেনি, আমি একাই এসেছি। কি বলে এ মেয়ে? কি এটা তো বর্ষা। কিন্তু বর্ষা তো মৃত। বর্ষা কিভাবে কবরস্থানে আসবে? আমি অনুপমা, আমার হাতের একটা বেল্ট হারিয়ে গেছে, ওটাই খুঁজতে এসেছি। তুমি কবরস্থানে বেল্ট খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, ফাদার ডিয়েকন অথবা পালদেম কারো হাতে আমার ওই বেল্টটা রয়েছে, কিন্তু কফিনটা তুলতে পারছি না। কবরটা আরো ঘুরে, তবে কফিনটা তুলে দেখতে হবে। আমাকে একটু সাহায্য করবে? কি? কবর খুঁড়বো আমি? তুমি একা নও, আমিও তো ঘুরবো। এসো, হাত লাগাও। একা পুরো কবর খোঁড়া যায়? তোমার সাগরেদকেও ডাকো, ও তো কবরস্থানের বাইরে চলে যাচ্ছে। সমীর, সমীর! থাক, ও মনে হয় ভয় পাচ্ছে। তুমি হাত লাগাও। তুমি কি সত্যি অনুপমা, নাকি তুমি বর্ষা? আমি একই সঙ্গে অনুপমা এবং একই সঙ্গে বর্ষা। কিন্তু তা কি কখনো হয়? কেন হবে না? এই যে আমরা একই সঙ্গে যে খবরটা করছি, সে
সে কবরের কফিনে তো একই সঙ্গে ফাদার ডিয়েকন আর পালদেম আছে, তাই না? না না, আমি ভুল দেখছি। স্বপ্ন দেখছি কি, নাকি হ্যালুসিনেশন হচ্ছে আমার? যদি স্বপ্নই হবে, যদি হ্যালুসিনেশনে হবে, তবে এই দেখো, এই কফিনের লাশের দু হাতে দুটো বেল্ট কেন? কি করছি আমি? পুরনো কবরটা কেন খুঁড়েছি? ফাদার ডিয়েকনের কফিন কেন খোলা? কিভাবে? কেউ তো নেই, আমি একাই কবরস্থানে এখনো। সমীর কোথায়? সমীর, সমীর! ফাদার ডিয়েকন অ্যান্ড্রের কফিনটা আবার কবর থেকে তোলার পর বাদল আর কোনোদিন এই কবরস্থান থেকে বেরোতে পারেনি। দিন রাত 24 ঘন্টাই এখন বাদল ওই কবরস্থানে থাকে। কেমন যেন অদ্ভুত আচরণ করে, সমীরের সাথে কথা বলে না। সারাদিন বিশাল কবরস্থানের সব কবরগুলো পরিষ্কার করে, এপিটাফের লেখাগুলো ধুয়ে মুছে রাখে, আর রাতের বেলা অনুপমার কবরের পাশে বসে থাকে। কি জানি কার জন্য অপেক্ষা করে, হয়তো বর্ষাকে দেখার জন্যই অপেক্ষা। তবে নিয়ম করে সমীর কাঠের দোতলা থেকে একা একাই কফিন টেনে কবরস্থানে নিয়ে আসে রোজ মধ্যরাতে। একাই কবর খুঁড়ে এবং একাই কফিনবন্দি সিস্টার ডলিকে কবর দেয়। লোকটার একটু ভয় নেই, আশ্চর্য তাই না? এত দায়িত্ব এখন সমীরের উপর, আর পুরো বিষয়টা বাদল শূন্য দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে। কখনো কখনো আবার সিস্টার ডলের জিমি টমি অর্থাৎ সাদা রঙের কুকুর দুটার সঙ্গে খুব নিচু সুরে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি যেন গল্প করে গভীর মনোযোগ দিয়ে। সেসব গল্প কোনো মানুষের জানার কথা নয়, কারণ সে রহস্যময় গল্পের শ্রোতা শুধু কবরস্থানের পাহারাদার জিমি টমি নামের দুটো সাদা কুকুর। আচ্ছা, সাদা কুকুর দুটোর আসল মালিক তবে কি? ফাদার ডিয়েকন অ্যান্ড্রে, সিস্টার ডলি, নাকি লকডাউনে বন্দি অ্যাডভেঞ্চার প্রিয় কোনো শহুরে আগন্তুক বাদল, যে আগন্তুকের জীবনের সমস্ত অ্যাডভেঞ্চার আসলে চাপা পড়ে আছে এই বিশাল সীমানার কবরস্থানের অতি ঘোর রহস্যময় কোনো কফিন বাক্সে? কুয়াশা